প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্টে কিন্তু আমরা নিয়ে আসছি। এটা দ্বিতীয় সপ্তাহের উত্তরপত্র। দেখো, এটা হচ্ছে শিরোনাম এবং এরপর থেকে যেগুলো তোমরা স্লাইড শোতে দেখতে থাকবে এইগুলো তোমরা মোটামুটি লিখে গেলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে প্রথমেই কিন্তু দিয়ে দিছি তোমাদের অ্যান্সারটা। আর যাদের ব্যাখ্যার প্রয়োজন তারা এরপরে যে মূল ভিডিও দেখানো হবে সেখানে দেখতে পারো এবং পুরো ব্যাখ্যা জুড়ে আমার সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে। আর সাবস্ক্রাইব করবা, করে বেল আইকনটা দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। হ্যাঁ, এইটুকুই কিন্তু তোমাদের ছিল অ্যান্সার শিট। তোমরা যারা লিখে নিয়েছো তারা যদি ব্যাখ্যা শুনতে চাও তবে আমাদের পরবর্তী অংশটা যাইতে পারো। পরবর্তী অংশতে আমাদের মূলত মূল ভিডিওটা আছে। এসএসসিতে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, আজকে আমরা বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার যার বিষয়কোড হচ্ছে 153, সেটার অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দিব। এখানে খেয়াল করো যে যারা এসএসসি 2021-এর পরীক্ষার্থী তাদের জন্য অ্যাসাইনমেন্টটি। এখানে সপ্তাহ অবশ্যই দ্বিতীয় এবং এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। শিরোনাম হিসেবে থাকতেছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার সাথে আমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো খেয়াল করো, তোমাদের গ্রিডে মূলত দেওয়া থাকে যে কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্টে রয়েছে। এখানে খেয়াল করো যে তোমাদের দ্বিতীয় সপ্তাহে কিন্তু বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্টটি রয়েছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। খেয়াল করো, তোমাদের এই সাবজেক্টের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি সেটা দেখতে কিন্তু খানিকটা এরকম। তোমাদের যাদের কাছে অ্যাসাইনমেন্ট আছে তারা কিন্তু দেখতেই পাচ্ছ। আমরা একটু জুম করলে দেখা যাবে যে এখানে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টটি। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনামটি এখানে দেখো, খেয়াল করে। সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণপূর্বক এই সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন। এটাই কিন্তু আমাদের মূলত অ্যাসাইনমেন্ট। দেখো, এখানে পটভূমিতে কিন্তু তোমার সিন্ধু সভ্যতার যে আসলে কিভাবে তৈরি হয়েছিল বা নাম কিভাবে হয়েছিল, সেটা কোথায় কোথায় পাওয়া যায় সে সম্পর্কে ঐতিহাসিকরা কি মনে করে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে। মূলত সিন্ধু সভ্যতার উদ্ভবটা আর কি এখানে কিন্তু বেশি পিরিয়ডটির সাথে দেখানো হয়েছে। এরপরেরটা যেটা সেটা হচ্ছে সময়কাল, মূলত কোন সময়ে এই সিন্ধু সভ্যতার আবির্ভূত হয় সেটা বোঝানো হয়েছে। তারপরে দেখো যেটা বলতেছে সেটা হচ্ছে তোমাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থা। সিন্ধু সভ্যতার সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল কিংবা সামাজিকভাবে মানুষ কীভাবে বসবাস করতো তা নিয়ে বেশ একটা আলোচনা এখানে করা হয়েছে। সে সময় যে ধনী গরিবের একটা বেশ শ্রেণী বিভাগ ছিল এবং তাদের বাসস্থানেরও যে আলাদা আলাদা পরিচয় পাওয়া যায় তার একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। তারপর যেটা সম্পর্কে আমাদের আলোচনা করা রয়েছে সে টপিকটা হচ্ছে আমাদের পোশাক। খেয়াল করো, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কিন্তু তারা সুতা পশম ব্যবহার করতো। তারপরে তাদের শৌখিনতার যে পরিচয়, তারা অলংকার ইউজ করতো। সে ধরনের কিন্তু কথাবার্তা এখানে বলা রয়েছে। অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল? অর্থনীতি ছিল মূলত কৃষি এবং উৎপন্ন ফসলের উপরেই কিন্তু তারা নির্ভরশীল ছিল। তারা আবার পশুপালনও করতো। ধাতু শিল্প, বয়ন শিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতেও ছিল তারা বিভিন্নভাবে পটু। ইভেনচুয়ালি তোমরা জেনে অবাক হবে যে তখনও কিন্তু একটা বাণিজ্যিক সিস্টেম চালু ছিল, অর্থাৎ শুধুমাত্র সিন্ধু না, বেলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য, মেসোপটেমিয়া বা দক্ষিণ ভারত, রাজপুতনা প্রত্যেকের সাথে তাদের কিন্তু একটা বাণিজ্যিক সিস্টেম চালু ছিল। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার অবদান। তো দেখো, এখানে নগর পরিকল্পনা সম্পর্কে কিন্তু সিন্ধু সভ্যতা আমাদেরকে অনেক হেল্প করছে। এখানে আমরা যেসব নগর ব্যবস্থাপনা দেখতে পাইছি তা কিন্তু বেশ আশ্চর্যজনক ছিল সেই প্রেক্ষাপটে। কারণ তখনকার বেশ একটা পাকা সোজা রাস্তা ছিল এবং তাদের যে নর্দমা বা পয়ঃনিষ্কাশন সিস্টেম তারা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। পথধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট ছিল। মানে আসলেই কিন্তু তারা কিন্তু অনেক বেশি আপডেট ছিল সেই সময়ের তুলনায়, তাই না? এরপর খেয়াল করো শিল্প সম্পর্কে তারা আমাদের কিভাবে অবদান রাখছে। আসলে সে সময় কিন্তু মৃৎশিল্পের অনেক অবদান ছিল আমরা দেখতে পাচ্ছি, কারণ মৃৎশিল্পে তারা বেশ দক্ষ ছিল। তারা পাত্রের গায়ে কিভাবে কি আঁকিবুকি করতে হবে সে সম্পর্কে আমাদের ধারণা দিয়ে গেছে। তারপরে তাঁতিরা ধাতুর সাহায্যে আসবাবপত্র, অস্ত্র অলংকার এগুলোও করতো। তারা কিন্তু অলংকার দিয়ে নির্মাণেও ছিল বেশ পারদর্শী।
এবং তাদের হস্তশিল্প, হাতের দাঁতের বিষয়ে খুবই পারদর্শিতার সাথে তারা করতো বলে আমরা এখান থেকে জানতে পারতেছি। অর্থাৎ তারা এই বিষয়ে কিন্তু আমাদের অনেক অবদান রাখছে শিল্পের ক্ষেত্রে। তারপর যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। তো আমরা দেখতে পাচ্ছি যে সে সময় কিন্তু ২ কক্ষ থেকে ২৫ কক্ষের বাড়ির সন্ধানও কিন্তু পাওয়া গেছে এই সিন্ধু সভ্যতায়। আবার কোথাও ২-৩ তলা ঘরেরও সন্ধান পাওয়া গেছে। তাহলে বুঝতে পারতেছো যে তাদের স্থাপত্য শিল্প অনেক বেশি উন্নত ছিল। এরপর তাদের মিলনায়তন ছিল যেটা ৮০ ফুটের জায়গা জুড়ে তৈরি ছিল। তাদের ভিতরে কিন্তু আবার শস্যাগারও ছিল। আবার এই যুগে কিন্তু মোট ১৩টি ভাস্কর্য মূর্তিও পাওয়া গেছে। তার মানে আমরা কিন্তু ফেলে দিতে পারি না যে তাদের ভাস্কর্য কোনো জ্ঞান ছিল না। তাদের ভাস্কর্য জ্ঞান অনেক বেশি উন্নত ছিল কিন্তু। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু সিন্ধু সভ্যতার সবকিছু বিশ্লেষণ করলাম। কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু নগরের সাথে আমাদের নগরের একটা আ বেশ সাদৃশ্যপূর্ণ চিত্র তুলে ধরার কথা বলা হয়েছিল। তো আমরা দেখো সেটা করছি কিভাবে? সিন্ধু সভ্যতায় ছিল পোড়া মাটির তৈরি ঘর, কিন্তু বর্তমান সময়ে আমাদের গ্রামের বাড়িঘর কিন্তু বেশ পাকা বিল্ডিং ও বাসার তৈরি। সিন্ধু সভ্যতায় কিন্তু তখনকার দিনে আমরা বাতির অস্তিত্ব কিন্তু লক্ষ্য করছি। বর্তমানে আমাদের গ্রামের রাস্তায় কিন্তু বাতি দেওয়া থাকে। তবে সে সময় যে চারিদিকে দেয়াল দেওয়ার প্রথা চালু ছিল, সেটা কিন্তু বর্তমান সময়ে আমাদের চারিদিকে দেয়াল দেওয়ার প্রথা নাই। যেহেতু আমাদের একটা বড়, বড় রাষ্ট্রের সৃষ্টি হইছে এবং আমাদের একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থা তৈরি হইছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে শিল্প। এখানেও বেশ তুলনা করার কিন্তু জিনিস রয়েছে। বর্তমান সমাজে নগরের সাথে, সাথে শিল্পায়ন। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিন্ধু সভ্যতার পোড়ামাটির একটা ফলক তৈরি করার রীতি ছিল, যেটা কিন্তু আমাদের মিরিক সভ্যতায় দেখা যায় এবং বড় কলকারখানা, দোকানপাট তখনও ছিল, এখন দেখা যায়। তখনকার সময় যে তামা ব্রোঞ্জ নিয়ে অলংকারাদি সামগ্রী যে তৈরি হয়েছিল, সেটা কিন্তু বর্তমান সময়ে না চললেও এখন কিন্তু স্বর্ণ রূপা ছাড়া মানুষের চলেই না। অর্থাৎ তাদের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার একই সাথে কিন্তু বিপরীতদর্শিতা আমরা দেখতে পাই। তো আজকে এ পর্যন্তই, তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হলো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।